পারি সেটা নিয়ে সামনে যাওয়ার দরকার। সো যেটা পারি হচ্ছে যে গান করতে পারি, ছবি আঁকতে পারি, ওইটাই পারি, বাদ বাকি কিছুই পারি না আসলে। সো আমার মনে হয় কাজটা এই জন্য ইম্পর্টেন্ট যে আমার কাজটাকেই ফোকাস করা উচিত যদি কাজটা শিখতে চাই। আর এটাই তো জিনিস করলাম। হ্যাঁ, ব্যাপারটা ওটাই আর কি, মানে আপনি কারণ আর কি না না পারি থাকি না, আমি চাই না বলে না, আমি পারি না আসলে, এই ফেস করতে পারি না থাকা থাকি, মানে এর না যে আমি ওইরকম কিছু না যে আমি আনকমফোর্টেবল, পারি না। আপনি মৌলিক গানের কথা বলছিলেন, একটু জানান যে আমার গানের অ্যালবাম কাজ চলতেছে, এটা বোধহয় জানুয়ারি। অ্যাক্টরদেরকে পারফর্ম করতে হবে, আমরা চোখে চশমা দিচ্ছি, গগলস দিচ্ছি, কিন্তু হচ্ছে তিতাস দিয়া আমার রুদ্র। কারণ হচ্ছে যে এই সিনেমায় মনে হয় 2-3টা সিন আছে যেখানে রুদ্র নেই, আর সব সিনেই রুদ্র আছে, এবং এটাকে বলা হয় যে সিঙ্গুলার পার্সপেক্টিভ সিনেমা, একজনের পিওভি থেকে দেখা। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এই যে রুদ্র, এই যে আর্টিস্ট শহর থেকে গিয়েছে, এই আর্টিস্ট কি আপনি নাকি, আপনাকে কি রিপ্রেজেন্ট করছে নাকি এই আর্টিস্ট? তো সেটার উত্তর আমি দিব না, আপনারা সিনেমা দেখে আপনারা সেটার উত্তর খুঁজে নেবেন আশা করব। তো আমার আর তিতাস ভাইয়ের একটা উত্তর আছে এটার, তো সেটা পরে কোনো এক সময় শেয়ার করব। বাট এই যে আমাদের যে এই সম্পর্কটা, এটা খুবই পবিত্র, এবং আমরা খুবই ক্লোজলি কাজ করেছি বিধায় আমরা আসলে সিনেমাটা শেষ করতে পেরেছি। আর হচ্ছে যে সিনেমায় একটা ডায়লগ আছে, চেয়ারম্যান সাহেবের, ফজলুর রহমান বাবু ভাইয়ের ডায়লগ, যে আপনি শহর থেকে একজন আর্টিস্ট আসছেন এবং আমাদের সম্মান বিক্রি করে আপনি বিদেশ থেকে সম্মান কিনে আনবেন নাকি। হ্যাঁ, চ্যালেঞ্জ করে চেয়ারম্যান আর্টিস্টকে। তো এই ডায়লগটা আমার নিজেরই লেখা, এবং এটা আমাকে সবসময় ভাবায় যে আমি যে এই জনপদের গল্পটা বলছি, বিদেশ থেকে কি আমি সম্মান কিনে আনছি নাকি অ্যাকচুয়ালি জনপদের জন্য কিছু করছি। তো এটা আমাকে সবসময় ভাবায়, এবং আমি আশা করব যে এই সিনেমাটা শুধু যে মানুষকে দেখানো, সেখানেই আমার দায়বদ্ধতার জায়গাটা শেষ হয়ে যাবে না। আমি এই জনপদের জন্য কিছু করতে চাই, এবং সেজন্য আমি বিভিন্ন মহলে এই জলবায়ু পরিবর্তন এবং ওদের জীবনে নানান যে সামাজিক অর্থনৈতিক সমস্যা, সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপের চেষ্টা করছি। এবং শুধু অ্যাওয়ারনেস না, ফাইন্যান্সিয়ালিও কীভাবে হেল্প করা যায়। ওরা যেমন দাদন যে স্কিমটা, যে জেনারেশনের পর জেনারেশন দাদন নিয়ে ওরা আটকা পড়ে থাকে একজন মহাজনের কাছে, তো এই থেকে কিভাবে বের হতে পারে, এগুলো নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড করা, এবং পলিসি লেভেলেও কিভাবে ভূমিকা রাখা যায় সেটা নিয়ে আমি কাজ করছি। এবং আপনারা হয়তো অনেকে শুনেছেন, হয়তো অনেকে জানেন না, ছবিটি জাতিসংঘের জলবায়ু কনফারেন্স COP26-এ আমন্ত্রিত হয়েছে 2টি হাই প্রোফাইল স্ক্রিনিংয়ের জন্য। আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ গ্লাসগো যাচ্ছি, এবং সেখানে সারা পৃথিবীর ওয়ার্ল্ড লিডাররা থাকবেন। আমাদের দেশ থেকে একটা বড় ডেলিগেশন যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও যাচ্ছেন। তো আশা করবো যে ওখানে যেহেতু একটা বড় একটা লাইমলাইটে থাকবে ওই কনফারেন্সটা, এই ছোট্ট জনপদের এই গল্পটাও যেন আমি ওখানে তুলে ধরতে পারি, এবং পলিসি লেভেলে যেন পরিবর্তন আনতে পারি, সেটা আমার আশা। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এই আমি 10 তারিখে আসার পরে 2 সপ্তাহ পরে এই সিনেমার রিলিজ, নভেম্বরের 26 তারিখে। এবং আমাদের সাথে এই যাত্রায় সঙ্গে আছে স্টার সিনেপ্লেক্স পরিবেশক হিসাবে, হ্যাঁ, রুহেল ভাই আমাদের সাথে আছেন। রেবেকা আপাকে কিছু অ্যাড করবেন? হ্যাঁ, সো আমার পরে আমি একটু রেবেকা আপাকে ফ্লোর দিব, স্টার সিনেপ্লেক্সের প্রতিনিধিত্ব করছেন উনি, তো উনি কথা বলবেন। তো আমার মনে হয় পরিবেশক, নির্মাতা, সেদিক থেকে আমি খুবই কৃতজ্ঞ সবার প্রতি। আর এই পুরো জার্নিতে আমার জন্য আজকে খুবই একটি ইমোশনাল দিন, কারণ আমি এই ছবি নিয়ে প্রায় 7 থেকে 8 বছর যাবৎ সংগ্রাম করছি বলা যায়। তো এমন না যে আমার এই সংগ্রামের পথে আমি একা ছিলাম, কখনোই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ইন্ডাস্ট্রির অনেক নাম করা প্রথিতযশা ব্যক্তিরা আমার সাথে ছিলেন, কিন্তু আবার যেহেতু আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, দেখা যায় যে জার্নির কিছু কিছু সময় একাই আসলে পাথরটা টানতে হয়। তো কিন্তু যখন ছবিটি এখন শেষ, এখন ছবিটি আবার
দর্শকদের কাছে দেখানোর জন্য আমরা প্রস্তুত। এখন আবার সবাইকে এক রুমে পেয়ে এবং পেয়ে আমার খুবই ভালো লাগছে, এবং এটা কিন্তু একটা ইকোসিস্টেম। এখানে যেরকম ক্যামেরার পেছনের মানুষ আমরা যারা এবং ক্যামেরার সামনের মানুষ, তারা ছাড়াও ইকোসিস্টেমের প্রয়োজন দর্শকদেরকে যেমন, তেমন আবার সাংবাদিক ভাই বোনদেরকেও, যারা ক্রিটিক করেন, সমালোচক, তাদেরকেও খুবই প্রয়োজন। তো সবাইকে আমি এক রুমে পেয়ে আমি সত্যি আবেগে আপ্লুত। সবাইকে ধন্যবাদ। আজকে অনেক অফিস ডেতে আপনারা অনেক সময় নিয়ে এখানে এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমার জার্নির ব্যাপারে যদি একটু বলি, প্রথম আমি এই প্রত্যন্ত এই জনপদে আমি যাই 2008-এ। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে থার্ড ইয়ারের স্টুডেন্ট। আমাদের এক সেমিস্টার ব্রেকে আমি এই অঞ্চলে যাই আমার বন্ধুদেরকে নিয়ে। তো যা হয় আর কি, যে আমরা শহরের ছেলেমেয়েরা আসলে এই প্রান্তিক অঞ্চলগুলোতে ট্যুরিস্ট হিসাবে যাই এবং ওই ট্যুরিস্ট বাবেলের মধ্যেই থাকি। কখনো ওই ট্যুরিস্ট বাবেল ভেদ করে ওই অঞ্চলের মানুষগুলো আসলে কেমন সেটা কিন্তু আমরা কখনোই দেখি না, এবং খুব একটা সেফ একটা বলয়ের মধ্যে থাকি। তো আমার একটু টুকটাক ছবি তোলার নেশা ছিল। তো আমি আমার ক্যামেরাটা নিয়ে এটা কুয়াকাটার কথা বলছি, কুয়াকাটায় আপনার ট্যুরিস্ট বিচ ছেড়ে ধরেন 1 মাইল আমি হাঁটলাম, এবং কুয়াকাটা ট্যুরিস্ট বিচের ডানে বা বামে আপনি 1 মাইল যদি হাঁটেন, এখনো সেটা 2008-এও যেমন ছিল এখনো আছে, ছোট ছোট ফিশিং ক্লাস্টার্স দেখতে পারবেন। ধরেন যে 15-20 ঘর জেলে তারা একসাথে হয়ে সেখানে থাকে, এবং অনেক ক্ষেত্রে তাদের পরিবাররাও সেখানে থাকে। তো আমিও এরকম একটা জেলের পাড়া এরকম আবিষ্কার করলাম, এবং সেখানে যেটা দেখলাম, এবং আরেকটা জিনিস বলা খুব জরুরি, এটা সিডরের ঠিক 3 মাস পর। তো একদিকে যেমন সিডরের রেখে যাওয়া ধ্বংসযজ্ঞ দেখছি আমি কোস্টাল বেল্ট জুড়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছি, আবার একই সাথে দেখছি যে জেলেরা অলরেডি রিবিল্ড করেছে তাদের বাড়িগুলা, আবার তারা ঘুরে দাঁড়িয়েছে এবং তারা আবার সমুদ্রের পানে যাত্রা করছে, এবং তাদের সমুদ্রের পানে যাত্রার যে দৃশ্যটা সেটা খুবই ইউনিক। এরা আলিপুর মহিপুরের বড় ইলিশ ট্রলার জেলে না, এরা ডিঙি নৌকায় শ্যালো ইঞ্জিন চাপিয়ে সোজা সমুদ্রের পানে যাত্রা করে। আপনারা হয়তো ট্রেলারে দেখেছেন যে কিরকম ঝড়ো আবহাওয়ার মধ্যে ওরা সমুদ্রে যাচ্ছে মাছ ধরতে, এবং এটাই ওদের জীবন। এবং সেটা আমার বয়স তখন 22, এবং আমার মধ্যে এক ধরনের একটা এফেক্ট ক্রিয়েট করে। এবং তারপর যখন আমি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের উপর পড়াশোনা করতে চাই, চলচ্চিত্র নির্মাণের উপর, তখন আমাকে আমার প্রফেসররা চ্যালেঞ্জ করে দেন যে তুমি তোমার প্রথম ফিচার স্ক্রিপ্টটা লেখো। তখন আমার মন কিন্তু চলে যায় এই জনপদে, কারণ এই জনপদ নিয়ে আমি ততদিনে স্টাডি করা শুরু করেছি, এবং স্ক্রিপ্টের প্রথম ড্রাফটটাও আমি লিখতে বেগ পেতে হয়নি। কিন্তু তারপর যখন আমি আবার ড্রাফটটা লেখার পর ওই অঞ্চলে যাওয়া শুরু করলাম, ওদেরকে দেখানো শুরু করলাম এই সিনগুলি, বা ওদেরকে পড়ার সুযোগ দিলাম, ওরা আবার আমাকে নানান ধরনের সাজেশন অ্যাডভাইস দেওয়া শুরু করলো। এবং আমি দেখলাম যে ওদের যে পার্সপেক্টিভ সেটা যদি আমি ইনকর্পোরেট করি, তাহলে কিন্তু আমার স্ক্রিপ্টটা আরো প্রাণ পাবে এবং আরো 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 রুটেড হবে, গ্রাউন্ডেড হবে। এবং ওরা আমার তখন স্ক্রিপ্ট রাইটিং এর সাথে জড়িত হলো। সো আমি একজন আউটসাইডার ওদের কাছে, কিন্তু যেহেতু ওদেরকে আমি ইনভলভ করেছি স্ক্রিপ্ট রাইটিং এ, সো আমি তখন একটা কনফিডেন্স পেলাম যে আমি মনে হয় হ্যাঁ এই জনপদের গল্প বলার যে সিনেম্যাটিক লাইসেন্সটা লাগে সেটা হয়তো আমি পাবো ওদের কাছ থেকে। তো এই জনপদটা, যে জনপদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, কারণ ওদের সাহায্য ছাড়া আমরা কখনোই এটা শুটিং করতে পারতাম না, নির্মাণ করতে পারতাম না। অমিতাভ ভাই বলেছেন, সকাল ভাই নিজে ছিলেন সেটার দিকে হয়তো বার হবে কিছু, তারা থাকছে। আপনি শান্তিনিকেতনে কিছু বাচ্চাদের নিয়ে একটা প্রজেক্টের কথা বলছেন অনেক আগে, আমাকে 2 বছর আগে বলছিলেন যে ওটার কিছু গান মনে হয় বের হয়ে গেছে, সামনে কিছু আসবে মনে হয়। ওটা চলতেছে, অনেক ধরনের কাজ চলতেছে। মানে এখন তো আবার গুছায় অন্যরকমভাবে কাজ করা শুরু করছি। তো আমাকে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বেছে 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 সারা বছরের প্ল্যানটা করে নিতেছে যে আমি এই বছরে এই কয়টাই কাজ করবো, এভাবেই করবো। সো ওইভাবে একটা ডিজাইন তৈরি করছি। আস্তে আস্তে জানতে পারবো তোমরা সবাই। কিন্তু দেখলা তোমার আতখানা ভালো ছিল, আজম আস্তান দেখলাম। সো ওইখানে যে গানগুলো বার হচ্ছে ওগুলো তো খালি ওইখানে গিয়ে গানগুলো শুনতে হবে। তো অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের তো অ্যালবাম একটা বার হওয়ার কথা ছিল।
এইটাই হচ্ছে কি এখান থেকে কিছু গান প্লাস হচ্ছে অর্ণব ফিল্মসের কিছু গান, ওইটা নিয়ে একটা অডিও অ্যালবাম বেরোবে, যেটা আমি একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি আমার ornub.net। ওইখানে গেলে মানুষ টাকা দিয়ে ডাউনলোড করতে পারবে অ্যালবামটা। আর আমার আর্টওয়ার্কও মানে সাইন করা, আমি তো আসলে ছবি আঁকি, তো সিল স্ক্রিনে আমার নিজের হাতে প্রিন্ট করা 50-60টা হয়তো লিমিটেড এডিশন প্রিন্টও থাকবে। সো ওইগুলো কিনলে অ্যালবামটাও ফ্রি ডাউনলোড করতে পারবে। 2018-তে আমার সঙ্গীতের সাথে কথা হয় প্রথম। সো না, আমার যেটা মনে হয় যে প্রথম ওর সাথে কথা বলে আমার মনে হচ্ছে যে ও অনেক সৎ একটা মানুষ, এবং ওর ভাবনা চিন্তাও খুব পরিষ্কার, ও জানে যে কি করতে চায়। সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে ওর একটু কাজটা করা উচিত ওর সাথে। তো আমি তো ফিল্ম মেকিং প্রসেসটার সাথে ছিলাম না, আমি একবার পরে ফিল্মটা দেখেছি। সো ওইটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে স্পেশালি আমি নিজে আর্টিস্ট, আমি পেন্টিং নিয়ে পড়াশোনা করছি, আমি ভাস্কর্য নিয়ে পড়াশোনা করছি। সো এইটা কিন্তু একটা স্ট্রাগল বাংলাদেশে, যেটা অমিতাভ বলছে যে আমরা মুক্তি আর ভাস্কর্যের পার্থক্য বুঝি না, এটা ভালো খারাপ কিছু নেই। আমার মনে হয় না এটা ভালো খারাপের একটা পয়েন্ট আছে এখানে, কারণ এটা যেভাবে এখন রিসেন্টলি আমরা যা দেখতেছি চারপাশে যে অসহিষ্ণুতা প্লাস আমার মনে হয় যে ধর্মান্ধতা বা কুসংস্কার যেগুলো আমাদের আছে, এটা কিন্তু কিছু মানুষ এগুলোকে ইউজ করে। হ্যাঁ, এই ফিল্মে কিন্তু ওই গল্পটা আছে যে কিভাবে ধর্মটাকে ইউজ করে আমরা কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করি ভিতরে। সো আমার মনে হয় ভেরি রিলেভেন্ট ফিল্ম আমাদের এই সময় যে দাঁড়ায় আছে সেটার জন্য। আর ফিল্ম মেকিং, অ্যাক্টিং এক্সেলেন্ট, আর এত সাবলীল সবার অ্যাক্টিং। তারপরে আমার মিউজিক করতে গিয়ে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমার মিউজিক করার খুব একটা জায়গা দেয় না। এটা কিন্তু ভালো ফিল্মের একটা গুণ, যে ভালো ফিল্ম মেকিংটা যদি ভালো হয় মিউজিক কিন্তু খুব বেশি প্রয়োজন নেই। সো ওই জায়গা থেকে আমার খুব বেশি ভাবতে হয়নি, কিন্তু আমার যেটা ভাবতে হচ্ছে সেটা হচ্ছে সাউন্ডস্কেপ নিয়ে ভাবতে হচ্ছে, কারণ খুব খোলা একটা ল্যান্ডস্কেপ, অনেক বড় একটা ল্যান্ডস্কেপ। সো আমি প্রথম ডিজাইন করার সময় ভাবছিলাম যে কীরকম ধরনের সাউন্ড নিয়ে এটা কীরকম ধরনের সাউন্ড করবো। সো হাওয়ার আওয়াজ অনেক ইউজ করছি আমরা মজার করে, কারণ সমুদ্রের যে হাওয়া, বাঁশির আওয়াজ, নানা রকম ইউজ। সো ওই জায়গা থেকে আমার ইন্টারেস্টিং লাগছে কাজটা করে অনেক। এখানে আমাদের গানও আছে, একটা বোধহয় 2টা গানও আছে। একটা গান আমি গাইছি, একটা গান বাবু ভাই গাইছে। আর বাবু ভাইয়ের সাথে গান করার তো মজা আলাদা, কারণ অনেক আগে থেকেই আমার গলা আমার এত ভালো লাগে, ওনার টেক্সচারটা আমার এত ভালো লাগে। ফিল্মেও উনি বোধহয় 2-3 লাইন গাইছে বোধহয়। হ্যাঁ, অন্য গান। আমি একটা গান গেছি যেটা টাইটেল ট্র্যাকে ছিল, টাইটেল ট্র্যাকে অন্য একজনের গাওয়া ছিল, বাট পরে এটা বোধহয় আলাদা করে। সো এগুলো সব আমি রিয়েলি গ্ল্যাড সেটা বার হচ্ছে এবং ঠিক সময় মতোই বার হচ্ছে। আর যেটা অমিতাভ অনেক কথা বলছে যেটা অ্যাবসলিউটলি ঠিক, যে এটার মধ্যে কোনো ধান্দা নেই কিন্তু ফিল্মটার মধ্যে। হ্যাঁ, মানে আর কি আর মাথায় আসতেছে না কিছু, পরে আসলে বলবো। সবাই প্লিজ দেখবেন, আমার মনে হয় সবার দেখা উচিত, এরকম ফিল্ম সাপোর্ট করা উচিত সবার, স্পেশালি যা হচ্ছে চারপাশে। এটার মধ্যে মানে আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছে, ও যে সাবজেক্টগুলো নিয়ে কথা বলছে সেটা কিন্তু যেটা বলছিল যে আমরা অনেক বড় ফিল্ম মেকাররা এগুলো অ্যাভয়েড করি কথা বলতে। সো আমার মনে হয় যে ও অনেক সাহসী একটা ফিল্ম মেকার, সৎ তো আছেই সততা, বাট আমার মনে হয় অনেক সাহসী একটা ফিল্ম মেকার যে এই সময় দাঁড়ায় এরকম একটা কথা বলতেছে। বিভিন্ন দেশের বিভিন্ন চলচ্চিত্র বোদ্ধা, চিন্তা ফান্ড এবং চলচ্চিত্র কিউরেটার্স, এদের সবার কাছ থেকে ট্রাভেল করে এটা বাংলাদেশে আসছে। ছবি কি পরিমাণ কতজন মানুষের কাছে ভালো লেগেছে, খারাপ লেগেছে, সেটা তো সেটা গুরুত্বপূর্ণ না, সেটা তো একটা পার্সপেক্টিভ। কিন্তু এই ছবিটা কিন্তু এত কিছু ট্রাভেল করেছে। প্রথম কথা, ছবিটা ফান্ড এবং সুমিতের যে আইডিয়া, সেই আইডিয়াটা নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে সে পৃথিবীর শ্রেষ্ঠ ফান্ডগুলো অ্যাচিভ করেছে। আর এটা তো চারদিকে কথা না, ওরা তো আমাদেরকে চেনে না যে আমরা অন্য কোনো হবে। ইটস অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ দ্য থট অ্যান্ড সুমিতের ট্রিটমেন্ট, এবং এইগুলোর কারণেই পেয়েছে। এবং তারপরে সুমিত ছবিটা যখন বানাতে আসছে, এটা একটা নাইটমেয়ার ছিল। আমি ঢাকা থেকে যতদূর বুঝতে পেরেছিলাম তার যে অভিজ্ঞতা সিনেমা করার সময় এবং গল্প যা শুনেছি, পুরো সময় জুড়ে আমরা ছিলাম, সকাল ছিল, করিডোর জানাচ্ছিলাম, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন টু শুট। এরকম একটা উপকূলীয় এলাকার মধ্যে
সুমিত্রা বিদেশি ক্রু নিয়ে যেভাবে শুট করেছে এবং তার ডেডিকেশন এবং ফোকাস ছিল বলেই হয়তো বা সেটা অ্যাচিভ করা গেছে। সো আমি একটা কথাই বলবো যে অনেক মানুষের পরিশ্রম আছে ছবিটাতে, সৎ পরিশ্রম আছে। ছবিটার মধ্যে একটা জিনিস আমরা পাবেন না দুঃখজনকভাবে, আমি ভেরি সরি, যেটা আপনারা দেখতে পাবেন না ছবিটার মধ্যে, সেটা হচ্ছে ধান্দাবাজি। এটা একটা সৎ ছবি, এটা একটা অর্থ ফিল্ম। তো ছবিটা যদি মজা না পান, তার মানে আসলে এই ছবিটার আসলে মজা দেওয়ার চেষ্টা করা হয়নি। এই ছবিটাতে সুমিত তার কথা বলতে চাইছে, সকল সীমাবদ্ধতা নিয়ে সুমিত তার সিনেমাতে সে যেটা বিশ্বাস করে, সে যেটা অনুভূতির মধ্যে দিয়ে প্রথমবার যখন ওখানে গিয়েছিল, উপকূলীয় এলাকায় গিয়েছিল, সেই যে মানুষের যে বেদনা সে দেখতে পাইছে, যে প্রান্তিক মানুষের বেদনা দেখতে পাইছে, সেই মানুষের জীবনের কথা বলতে চাইছে, তাদের সহজাত কুসংস্কারের কথা বলতে চাইছে। এটার মধ্যে ভালো খারাপ কিছু নাই। আমাদের মানুষ মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বোঝে না, এবং সেটা ভালো খারাপের কিছু না, সেটা বোঝে না, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতার একটা চিত্রায়ন করার চেষ্টা করা হয়েছে। সেই সাথে আমাদের গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে ওই এলাকার মানুষের জীবনের গল্প, খেটে খাওয়া মানুষের, জেলে পাড়া মানুষের জীবনের গল্প বলার চেষ্টা করেছে। সেটা তো আমাদের মধ্যবিত্ত বাটার খাওয়া লোকরা মজা নাও পেতে পারে, বাট দ্যাটস ট্রুথ। এবং এই ট্রুথ দেখার জন্য আপনারা শুধু সাথে থাকবেন, সুমিতের ছবি দেখবেন, বাংলাদেশের মানুষের ছবি দেখবেন। সব ছবির ইয়ে খুব কম, আর ধান্দাবাজির ছবি অনেক বেশি। আমি শুধু একটা কথা বলবো, রানাজালের কাপড় একটা সব ছবি, আপনারা ছবিটা দেখেন, প্রশংসা করেন অথবা খারাপ বলেন অথবা ক্রিটিসাইজ করেন, ছবিটা দেখেন। ধন্যবাদ সবাইকে। বিপিএম বার এবং সেই সাথে উপস্থিত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আনাম খান, জনাব আহমেদ শাওন, পরিচালক সমিতির সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে সাংবাদিকবৃন্দ, হল বুকিং এজেন্ট এবং অন্যান্য যারা আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। স্বাগত বক্তব্যে খুব বেশি বলার স্কোপ নেই, জাস্ট বলবো আমাদের জার্নিটা। 2018-এ আমরা মূলত মিশন এক্সট্রিমের প্রি প্রোডাকশনের কার্যক্রম শুরু করি। 2019-এ আমরা শুটিং পর্বটা শুরু করি এবং আমাদের পরিকল্পনা ছিল 2020 ঈদ উল ফিতরে আমরা সিনেমাটি মুক্তি দিব। আপনারা জানেন যে করোনা মহামারীর কারণে আমরা সেটা পারিনি। পরবর্তীতে আমরা আবার নতুন করে একটি মুক্তির ডেট ঘোষণা করি 2021-এ, সেটাও ঈদ উল ফিতরে, এবং সেবারও দ্বিতীয় ঢেউয়ের কারণে আমরা আর সেটি মুক্তি দিতে পারিনি। এখন তৃতীয়বারের মতো আমরা আরেকটি মুক্তির ডেট দিয়েছি, যেটি হচ্ছে 3রা ডিসেম্বর। আমরা আশা করছি বর্তমানে কোভিডের ইনফেকশনের যে রেট, সেই রেট অনুসারে আশা করছি আমরা ডিসেম্বরে সুস্থভাবেই সিনেমাটি মুক্তি দিতে পারব, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে আমরা এই ট্রেলারটি লঞ্চ করতে যাচ্ছি। আপনারা জানেন যে প্রতিটি সিনেমায় একটি কমার্শিয়াল একটা আসপেক্ট থাকে এবং এটার একটা প্রসপেক্ট যেটা, সেটা ট্রেলারের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে, এবং ট্রেলার দেখেই সাধারণত দর্শকরা ডিসিশন নেন যে তারা এই সিনেমাটি দেখবেন কিনা। তো সেই প্রেক্ষাপটে আজকে আমরা চূড়ান্তভাবে আমাদের এই চলচ্চিত্রের, আমাদের এই মিশন এক্সট্রিমের রূপটা প্রদর্শিত করব, উন্মোচিত করব আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে সেটা ছড়িয়ে দিব আমাদের দেশের দর্শক এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে বাংলা ভাষাভাষী দর্শক যারা রয়েছেন, যেখানে চলচ্চিত্রটি মুক্তি পাবে, তাদের কাছে পৌঁছে দেওয়া, এবং তারপরেই এটা কতজন দেখবেন বা দেখবেন না সেই বিষয়টি নিশ্চিত হবে। তবে একটি বিষয় যেটি একেবারেই না বললেই নয়, আমাদের এই চলচ্চিত্র তৈরির যাত্রার কিছু কথা আমি বলতে চাই। তো প্রথমেই চলে আসবে ঢাকা অ্যাটাকের কথা, যে অনেকটা আঙ্কুর অবস্থাতেই আমরা 2015-এ ঢাকা অ্যাটাক নির্মাণ শুরু করেছিলাম। সে প্রেক্ষাপটে আমাদের সঙ্গে ছিল দীপঙ্কর দীপন, যে আমার বন্ধু, সামনে এখন আসছে, সামনের চেয়ারে বসে আছে। আমরা একসাথে কার্যক্রম শুরু করেছিলাম। আমাদের সেই কার্যক্রমের সঙ্গী ছিল তৃতীয় আরেকজন ব্যক্তি, তিনি হলেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মনিরুল ইসলাম। তার কাছে আমরা মূলত প্রস্তাবটা নিয়ে গিয়েছিলাম অনেকটা ভয়ে ভয়ে, যে পুলিশ এবং সিনেমা এটা একসাথে যায় কিনা। কিন্তু স্যার
আমাদের যত আশঙ্কা ছিল সব কিছু উড়িয়ে দিয়ে হাসি মুখে সেটা গ্রহণ করেন এবং পরবর্তী পর্যায়ে সেটা প্রশাসনিকভাবে বা অফিসিয়ালি সেটা অ্যাপ্রুভ করিয়ে আমাদের ঢাকা অ্যাটাক নির্মাণের যে পথ সেটাকে প্রশস্ত করে দেয়। তো সেই হিসেবে বলবো যে সেদিনের সেই ঢাকা অ্যাটাক, আজকের এই মিশন এক্সট্রিমের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, এই যে পথ চলা, এই পথ চলাটার শুরু কিন্তু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। এবং দিস ইজ মাই টিম এবং আই বিলংস টু মাই ফুল টিম। এখানকার সবাইকে আমি এত বেশি চিনি, এত বেশি ভালোবাসি এবং এটাকে আমি জানি তারা কীভাবে, আমি জানি তারা কীভাবে চিন্তা করে এবং আমি জানি তারা একটা সিনেমার জন্য কতটা কষ্ট করেছে। আমি মনে প্রাণে মিশন এক্সট্রিমকে শুভেচ্ছা জানাই। আজকের দিন একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, 2014 সাল 2014 সালে 22শে ফেব্রুয়ারি পুলিশের যে অডিটোরিয়াম আছে সেখানে ঢাকা থেকে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং সেই চুক্তি স্বাক্ষর করেছিলেন মনির স্যার। স্যার যেখানে থাকেন আমি আর সানি আমরা যেন কেমন একটা সাহস পাই, মনে হয় যে এখানে কেউ একজন আছেন আর বাকিটুকু মানে আমরা কাজ করে যেতে পারবো। সো ঢাকা থেকে সময় পুরোটা সময় উনি ছায়া হয়েছিলেন এবং আমি জানি মিশন এক্সট্রিমের মধ্যেও উনি ছায়া হয়ে আছেন। আজকে আমি ফেসবুকে লিখছিলাম যে একটা চলচ্চিত্র বানাতে গেলে একজন পরিচালকের বাংলাদেশে 5 বছর আয়ু কমে যায়, কারণ তাকে অনেকগুলা সিনেমা একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো সেক্টরের হেল্প লাগে, বাংলাদেশে সেই সেক্টরগুলো তৈরি হয়নি। সো একজন পরিচালককে আসলে অনেক 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 কিছু পার হয়ে একটু সিনেমা তৈরি করতে হয়। সেখানে তো সানি একাধারে প্রযোজক, রাইটার, আরও 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 অনেক কিছু। সানির জন্য আমার অনেক অনেক ভালোবাসা। 2012, 13, 14 ওই সময় সানির অফিস রুমে বসে দীর্ঘদিন কথা বলতে বলতে যেই বীজটা শুরু হয়েছিল, সেই গাছের ফসল কিন্তু শুধু মিশন এক্সট্রিম নয়, অপারেশন সুন্দরবন, অন্তর্জাল, বাংলাদেশের যেসব ছবিগুলো তৈরি হচ্ছে সবটার শেকড় কিন্তু ঢাকা অ্যাটাক। সো ঢাকা অ্যাটাকে সেই বৃক্ষে আরও ফল পেতে সবাইকে অনেক বৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, সঙ্গে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাই বোনরা, আমাদের চলচ্চিত্র আসলে খুব একটা রুগ্ন অবস্থায় চলছে। আমরাও চেষ্টা করছি, সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি নিজেও চেষ্টা করছেন যে আমাদের চলচ্চিত্র যেন বিশ্বের বাজারে একটা অবস্থান তৈরি করতে পারে। বর্তমানে আমাদের যে তথ্য সম্প্রচার মন্ত্রী যারা হাসান মাহমুদ সাহেব, উনি সবসময় আমাদেরকে সব ব্যাপারেই সহযোগিতা করছেন এবং চেষ্টা করছেন যাতে চলচ্চিত্র শিল্পটা একটা সুন্দর পর্যায়ে আবার দাঁড়াতে পারে। তো সেই ক্ষেত্রে ছবির দরকার, অনেক অনেক বেশি ছবি দরকার। সিনেমা হলে দর্শক একেবারেই নাই, একেবারেই ছিল না, সেখান থেকেও কিছুটা যাওয়া ছিল, তাও কোভিড আসার পরে তো একেবারেই শেষ হয়ে গেছে। তো এরপরে বেশ কয়েকটা ছবি, মিশন এক্সট্রিমের মতো কয়েকটা ছবি, যেমন মিশন এক্সট্রিম, সুন্দরবন এক্সপ্রেস, এরকম কিছু ছবি তৈরি হয়ে আছে যেগুলো দর্শকরা দেখে হয়তো আবার সিনেমা হলে পুনরায় ফিরে আসবে এবং সিনেমা হলগুলোতে আবার পরিপূর্ণ দর্শক আসবে। কারণ দর্শকরা তার মনে ছবি দেখতে চায়, সিনেমা হলে যে ছবি দেখতে চায় সেই ছবিগুলো আমরা দিতে পারছি না। সেই দেওয়ার সুযোগগুলো আবার এসে গেছে। যে সানি ভাই, সানি সানোয়ার, প্রথমে একজন পুলিশ অফিসার, উনি যে শখ করে প্রয়োজনে নামলেন এবং চলচ্চিত্র শিল্পী সে এখন সে পরিচালক, তার সঙ্গে আরেকজন সহযোদ্ধা আছেন, দুইজনে মিলে পরিচালনা করছেন মিশন এক্সট্রিম। তো সাহেব ভাই বুঝতে পারছি যে এখন আমাদের দর্শক ছিল যারা আগে, সেই দর্শকদের মধ্যে থেকে যখন আমাদের সাথে এখন আমি যদি পুলিশকে বলি যে পুলিশ বাহিনী টোটাল আমাদের অতি প্রিয়, সবসময়ের জন্য আমরা পুলিশ বাহিনীর সহযোগিতা সবসময় পেয়ে থাকি। এবং মনির ভাইয়ের কথা বলতে গেলে বলতে হয়, মনির ভাই এমনই একটা মানুষ, আমি চিনেছি ওনাকে, একদিন দেখেছি, একদিনই আমার সাথে পরিচয় হয়েছে এবং ওনার ব্যবহার, ওনার সব কিছু মিলিয়ে সত্যি একটা অমায়িক একজন মানুষ। তো সেই দিক থেকে, সব দিক থেকে বলতে গেলে বলতে হয় যে আমরা চলচ্চিত্র যে উন্নতির ধাপে সিঁড়িতেই সবেমাত্র পা দিয়েছি। আমরা ইনশাল্লাহ
উপরে শিখে উঠবই। তো সেহেতু মিশন এক্সচেঞ্জ যেন সেই রাস্তাটা খুলে দেয়। ঢাকা অ্যাটাক থেকে শুরু হয়েছে, ঢাকা অ্যাটাক অনেক ভালো ছবি ছিল, দর্শক ছবি নিয়ে অনেক আলোচনা করেছে, অনেক সৃষ্টির মধ্যে থেকে একটা নতুন স্বাদ মানুষ পেয়েছিল। আবারও যেন নতুন স্বাদ এই মিশন এক্সট্রিম থেকে পায় সেই কামনা আমি করছি, এবং আমি মিশন এক্সট্রিমের সাফল্য কামনা করছি। এই ছবি যেন আমাদের চলচ্চিত্রের জন্য একটা সুন্দর কিছু বয়ে নিয়ে আসে এবং আমরা চলচ্চিত্রের জন্য আবার সরগরম হয়ে উঠতে পারি। ধন্যবাদ সবাইকে। বিষয়টা হচ্ছে যে মানে প্রথমে মানে সিনেমাটা তো আসলে দেখবো, আজকে কালকে রিলিজ পেলো, তো আমার প্ল্যান ছিল যে আমি শনিবারই দেখবো। তো প্রথমে যেটা হয় যে সিনেমা দেখার আগে একটু রিভিউগুলো দেখা হয়, তো রিভিউগুলোতে যেটা মনে হচ্ছিল যে খাইতেছে না বা মিলতেছে না, বাট আমার কাছে আসার পর যে জিনিসটা মনে হচ্ছিল যে গল্পের সাথে রিলেট করার জন্য মানে প্রথমে আসলে গল্পগুলোতে আসলে খণ্ডভাবেই আসলে গল্পকে রিলেট করতে হবে। তো ওই জায়গাটাতে আমার মনে হয়েছে যে আমি মাঝখানে ব্রেক চলতেছে সিনেমার, তো আমি অর্ধেকে যখন আসলাম আমার কাছে মনে হচ্ছে গল্পের সাথে আমি খুব ইজিলি রিলেট করতে পারতেছি। তো খণ্ড হলেও আসলে রিলেট করার জন্য আমার কাছে কষ্ট নেই, তো আমি খুব এক্সাইটেড পরের 1 ঘন্টা কি ঘটবে দেখার জন্য। তো যারা দেখতেছেন মানে রিভিউ দেখে আসলে জাজ না করার জন্য অনুরোধ থাকবে, মানে আপনারা আসলে দেখেন হলে তারপরে আমি আসলে রিলেট করতে পারতেছি, অথবা আপনার কাছে মনে হবে যে না আসলে আমি রিলেট করতে পারতেছি। থ্যাংক ইউ। অলাচক্র আমার প্রিয় উপন্যাস, উপন্যাসগুলোর মধ্যে খুবই প্রিয়। এই কারণে একটা বড় আগ্রহ ছিল চরিত্রগুলোকে দেখতে পেয়েছি, জয়াস অ্যান্ড রুবেল ভাইয়ের মাধ্যমে চরিত্রগুলোকে দেখতে পেয়েছি। তো চরিত্রগুলোকে দেখতে পেয়েছি এবং আবিরকে ধন্যবাদ যে এরকম একটা গল্পকে যে সে সিলেক্ট করেছে যে ছবি বানানোর জন্য এবং বাংলা 3D সিনেমা সব মিলাই তার ইন্টেনশন, তার ছবি বানানোর উদ্দেশ্য এবং যে উদ্দেশ্যে এই গল্পটা আমার কাছে পৌঁছাতে চাইছে সেটাকে আমি সাধুবাদ জানাই। আর উপরন্তু এটা আমাদের কিছু কন্ডিশনে, আমাদের বাজেটে, আমাদের সিচুয়েশনে তৈরি হয়ে উঠতে তো একটু কষ্ট হয়, তারপরে ওদের প্রচণ্ড চেষ্টা ছিল, সব চেষ্টা সবাই অভিনয় খুব সুন্দর অভিনয় করার চেষ্টা করেছে, সেটা ভালো। নির্মাণ আপনার কেমন লাগে? নির্মাণ হচ্ছে নিজস্ব স্ক্রিপ্ট, আগে কখনো ছবি দেখিনি, তবে এই ছবিটাকে দেখে একটু আমার কাছে থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচ মনে হচ্ছে, সেটা হইতে পারে ওর স্টাইল। বাকি জিনিসটা এখন প্রথমবার মাত্র ছবিটা আজকে রিলিজ হয়েছে, এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমি তো এনজয় করেছি পুরোটা দেখে। সাহিত্য নির্ভর ছবিতে যে উপকরণগুলো থাকা দরকার, সাহিত্য নির্ভর ছবি বলে ছবি হয় এরকম কোনো কথা হইতে পারে না। সাহিত্য নির্ভর ছবি, সাহিত্য থেকে ছবি সবসময় তার গল্প নেয়, এরকম করে এটা একটা গল্প নিয়ে আছে, কিন্তু এটা আহমেদ সফর অলাচক্র না, এটা হাবিবের ছবি, হাবিবের অলাচক্র। তো হাবিব রহমান ওনার ছবি, ওনার ভাব, তো এভাবে ছবিটাকে দেখতে হবে। এখন কিছু হবে একজনটা করোনার মধ্যেও কাজ করেছিলাম, করোনার মধ্যেও কাজ করেছিলাম। পরবর্তী বলা যায় না এই অবস্থায়, তারপর তো কাজ করতে হবে, জীবন তো থেমে থাকবে না। তো এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, ভালো ভালো সিনেমা করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো একটি গল্পের ছবি, চমৎকার ছবি আর আরটিভি চেষ্টা করছে যে ভালো সুন্দর মানের একটা ভালো গল্পের সুন্দর ছবি উপহার দিই। সো আমি খুব আনন্দিত এবং আমি খুব আমার মনে হয় যে আনন্দিত এবং আমি ফিল করছি যে ছবিটা ভালো হবে। বিভিন্ন রকমের মানে আপনি বারবার বলে এসেছেন যে সময় হলে আমরা আবার একসাথে কাজ করি, বিভিন্ন রকম কিন্তু বিভিন্ন রকম গুঞ্জন, বিভিন্ন রকম গসিপ এই মিডিয়া নিয়ে কিন্তু চলেছে। তা আপনি বলেছেন আমরা যখন সময় হবে করোনা যাতে আমরা সবাই আবার একসাথে কাজ করবো, সেই ঘোষণা সেই অন যে আজকে সেটা একটু ঘোষণা একটু জোরে বলুন। না, একসাথে তো কাজ করবো না কেন, একসাথে তো কাজ করবোই, একসাথেই কাজ করতে হবে। আপনার এখন যে সময়টা চলছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, খুব বাজে সময় চলছে, খুবই বাজে সময় চলছে, পৃথিবীর সব ফিল্ম ইন্ডাস্ট্রিরই খুব বাজে সময় চলছে, তার মধ্যে আমাদেরটা আরও বেশি বাজে সময় চলছে। এই সময়ে খুব গুটি কয়েক মানুষই আছে যারা একটু ভালো কাজ করে, ভালো কাজ করার চেষ্টা করে বা ভালো কাজ করছে। তো সেই গুটি কয়েক মানুষগুলোরই কিন্তু আমার মনে হয় যে একসাথে কাজ করা উচিত সবসময়।
একত্রিত হয়েই থাকা উচিত। মাঝে মাঝে এমন উদ্ভট সিনেমার ডিক্লারেশন শুনি মানুষের থেকে দেখি আর কি, অনলাইনে দেখি, পেপারে দেখি, বা যেখানে দেখি, সোশ্যাল নেটওয়ার্কিং বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে দেখি। নিজের কাছে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে লজ্জা লাগে, আবার অনেক আনন্দিত হই যখন অনেক সুন্দর একটি ভালো একটি সিনেমার আবার কথা শুনি যে নির্মাণ হচ্ছে, চলছে বা স্টার্ট হবে। তো যারাই ভালো গুটি কয়েক মানুষ যারা কাজ করছে তাদের সবারই একসাথে কাজ করতে হবে। এটাকে বলছিলেন দেশের 90% দর্শক সিনেমা হলে যাচ্ছে, সেরকম একটা প্রস্তাব জি অবশ্যই। যদি অনন্ত ভাই যদি ইন ফিউচার তেমন কোনো গল্প, তেমন কোনো স্টোরি, তেমন কোনো প্রজেক্ট আসে, করবো না কোনো কাজ, অবশ্যই করবো, একসাথে তো অবশ্যই কাজ করবো। আমি তো একটু আগেই বললাম যে গুটি কয়েক মানুষ কিন্তু ভালো কাজ করার চেষ্টা করছে এবং ভালো কাজ করছে। তো সবাইকে একসাথে মিলেমিশে, সেই গুটি কয়েক মানুষকে একসাথে মিলেমিশেই কাজ করতে হবে, অবশ্যই করবো। যদি ভবিষ্যতে এমন কোনো ভালো কোনো কাজের সুযোগ আসে, একটু আগে বলছিলেন যে 100 ছবি হওয়ার চেয়ে একটা ছবি ভালো, সেই জায়গাটা কি বোঝাতে পেরেছেন যদি ছোট করে? আমার মনে হয় আমরা আসলে লিডার ছবিটা নিয়ে যদি একটু কথা বলি, যে এটার জন্য কথা হচ্ছে, সেটা নিয়ে আমাদের জন্য ভালো ছবি হবে সেটাই বলছি। আমার মতে যে আমি চলচ্চিত্র তো আজ অনেক বছর হয়ে গেল, তো দেখতে দেখতে কম তো আর দেখলাম না, অনেক দেখা হয়ে গেছে। তো আমি সবসময় দেখেছি যে চলচ্চিত্র যখন নাকি টার্ন করেছে, একটি ভালো ছবি দিয়েই টার্ন করেছে, হাজার হাজার ছবি দিয়ে না, শত শত ছবি দিয়ে না। একটি ভালো সিনেমা আরও 10টা ভালো সিনেমা তৈরি করার উৎসাহ যোগায়, একটি ভালো সিনেমা আরও 10টা ভালো সিনেমা তৈরি করার প্রযোজককে টেনে নিয়ে আসে, ভালো 10টা প্রযোজকের পরিচালককে উৎসাহ দেয়, ভালো 10টা পরিচালক কিন্তু উৎসাহিত হয়ে কাজ আরও 10টা ভালো সিনেমা। সো কাজ আমাদের, আমরা কত কাজ করলাম সেটা হচ্ছে আমার কাছে মুখ্য বিষয় না। কাজ যদি একটাও হয় এবং সেটা যদি ভালো হয়, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং সেটা একজন শিল্পীর জন্য সম্মানের, একটা চলচ্চিত্রের জন্য খুব সম্মানের, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য খুব লাভজনক, সিনেমা হলের জন্য খুব লাভজনক, এবং সর্বোপরি দর্শকও খুব আনন্দিত হয় সেই ভালো সিনেমা। তো আমাদের সকলের লক্ষ্যই তো হচ্ছে ভালো সিনেমা করা। এসকে প্রোডাকশনের পরের কাজটা মূলত তো পরে জানাই, এসকে প্রোডাকশন আর বা অন্যান্য যে কাজ আছে, আজকে ওই যে কথাটা বললো, যে ছবিটার আজকে সাইনিং সেরেমনি হলো বা শুভযাত্রা যেটা হলো, লিডার আমি বাংলাদেশ, আমরা বেটার এই ছবির মধ্যেই থাকবো। আচ্ছা, এটা বললে আমি একটু লাস্টে আমি ফাতেমা বলছিলাম, একটু জানতে চাই আপনার অনুদানের শুনেছি আর কি, এটা নিয়ে একটু হ্যাঁ, অনুদানের জন্য সিনেমা তো জমা দিয়েছি, অনুদানের জন্য সিনেমা জমা দিয়েছি, এবং আমার মতে যে অনুদানের জন্য যারাই ছবি জমা দিয়েছে, যারা রেগুলার সিনেমা বানাচ্ছে, এই করোনা মহামারীর পরে সরকারের এই অনুদান কমিটিতে যারা আছে, মানে বা শীর্ষস্থানে যারা আছে, তথ্যমন্ত্রী মহোদয় এবং তথ্য সচিব এবং আরও যারা আছেন শীর্ষস্থানীয় যারা আছে, আমার মতে তাদের সকলের উচিত হবে যে আমরা যারা রেগুলার সিনেমা বানাচ্ছি তাদেরকে অনুদান দেয়া। কারণ হচ্ছে যে অনুদানে যে টাকাটা দেয়, বেসিক্যালি ওই টাকা দিয়ে তো আমাদের একটা সিনেমা তৈরি হয় না, এটা একটা স্পন্সারের মতো, যে ফাইন আমি করোনাকালীন সময়ে হয়তো বা আমি অনেক টাকা সিনেমা হল থেকে টানতে পারছি না, বা অনেক হল বন্ধ হয়ে গেছে, বা মানুষের আর্থিক অবস্থাটাও ভালো না, বা সব কিছু মিলে আগের মতো তো আর এখন নেই। তো এই একটা সরকারের তরফ থেকে একটা ভালো সিনেমার একটা হেল্প, এবং যদি এই টাকাটা সাথে অ্যাড করে আমরা তো আরও এই টাকাটা সিনেমা হবে না, আমাদের তো আরও অনেক টাকা লাগে একটা ভালো সিনেমা বানাতে, ওই টাকাটা অনেক অংশে হেল্প হবে এবং আপনার স্পন্সরের মতো হবে, ভালো মানের সিনেমা তৈরি হবে। এরকম 10টা সিনেমাকে যদি 20টা সিনেমাকে যদি এরকম
অনুদান দেয়, জিনিসটা ভালো সিনেমা যদি তৈরি হয় এবং প্রেক্ষাগৃহে গিয়ে মানুষ যে সিনেমাগুলো দেখবে সেই সমস্ত সিনেমাগুলোকে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই 2-3 বছর পেট্রোনাইজ করা উচিত, সরকারেরই উচিত এবং তাদেরকে অনুদান দেওয়া উচিত। থ্যাংক ইউ। আমাদের ভালো যায় মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো যায় যেহেতু করোনা কাল হলগুলো বন্ধ ছিল, অনেক ছবিও জমা মানে অনেক বড় বড় বিগ বাজেটের ছবি জমা। আগামী দিনে কেমন হবে আপনার কোনো ছবি? এটা তো আসলে বৈশ্বিক একটা মহামারী, অবস্থা তো সকলেরই একটু খারাপ অবস্থা যাচ্ছে। দেখা যাক, সবাই তো আশা করছে যে ভালো সিনেমাগুলো আবার যখন মুক্তি পাবে হয়তো আবার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। সব কিছুর পরেও তো ঘুরে তো দাঁড়াতে হবে, সোজা হয়ে তো আবার দাঁড়াতে হবে, আবার তো পথ তো চলতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। পুলিশ কর্মকর্তা এবং তিনি এসেছেন মিশন এক্সট্রিমের এই স্পেশাল শোতে প্রিমিয়ার শোতে। খুব শিগগিরই তিনি আরেকটি চলচ্চিত্রের সাথে যুক্ত হতে যাচ্ছেন। এর আগে আমরা তাকে আমার হাতে দেখেছি এবং তাকে ঘোষণাবদ্ধ চলচ্চিত্র দেখেছি, একটা চলচ্চিত্রে অন্ধকার জগৎও দেখেছি এবং অন্ধকার জগতের কাহিনী এমন ছিল অপরাধ জগৎ থেকে এবং মিশন এক্সট্রিম ঢাকা অ্যাটাক সেই একই টাইপের একই জন্মের কাহিনী। কেমন লাগছে যে এখানে একটা প্রিমিয়ার শোতে ধন্যবাদ লাগছে, ভালো লাগছে। আমাদের মুভি তো ভালোই হয়, বাংলাদেশ পুলিশের মুভি। এর আগেও যেটা ঢাকা অ্যাটাক নাম করেছে, মানুষের হৃদয় কেড়েছে, মানুষকে প্রত্যাশা পূরণ করেছে। আশা করছি আমাদের সেকেন্ড প্রোডাকশন এটা ভালো করবে। আর মুভি দেখবেন, মুভিকে লালন করবেন, নাহলে কিন্তু মুভি হারিয়ে যাবে। ধন্যবাদ। আমার খুব পছন্দের কাহিনী ভালোবাসা মানুষ, অনেক ভালোবাসা অনেক মানুষ থাকে। আচ্ছা, শুভ জীবন আমার মনে হয় না কোনো ভুল আছে, কারণ শুভ 257 টাকা দিয়ে ময়মনসিংহ জেলার ভাইকো উপজেলার আঙ্গারপাড়া গ্রাম থেকে উঠে এসেছে এবং সেখান থেকে আজকে আমরা শ্যামপুরে গেলে বঙ্গবন্ধু চলচ্চিত্র তাকে দেখছি, জাতীয় চলচ্চিত্র দেখছি, বিশেষ চলচ্চিত্র দেখছি এবং আজকে সকাল থেকে শুভ মা আমাদের খারাপ মা অনেক অসুস্থ, সেই অসুস্থ শরীর এর আজকের এই শুভনগর দর্শকের সংবাদ জানাবার জন্য শুভ এখানে এসেছেন শুভ, আপনার জন্য অনন্ত শুভকামনা। ভাই একটু সাইড দেন। দর্শককালকে হলে যাবে এবং আমাদের এই কষ্টটাকে সার্থক শুভ ভাই। শুভ ভাই 1 মিনিট 1 মিনিট। আমি সবাইকে আবারও আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি, রিয়েলি সরি যে আমরা একটা ছোট জায়গায় তো বলতে পারছি না। হ্যাঁ, Thank you.
আমাদের অনেক সিনিয়র ভাই, অনেক সাংবাদিক ভাই যারা একটু কষ্ট করছেন, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে যাচ্ছে, আমাদের জায়গাটা অনেক ছোট, কিছু মনে নেবেন না, এবং আশা করি নিজেদের শো নিজেদের মনে করে এই ভুলটুকু আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্পেসটা অনেক ছোট, যার জন্য আমরা সবাইকে জায়গা দিতে পারছি না বা অনেক হয়তো চেয়ার দিতে পারছি না। এটা নিয়ে কারো মন খারাপ করবেন না, আশা করি এটা নিজস্ব গুণিয়ে আমাদেরকে মাফ করে দেবেন। ওকে, সো আমি যেটা বলবো এখন সেটা হচ্ছে আমাদের বিউটিফুল কিছু মডেলস আসবে এখন একটু সুন্দর শর্ট টাইমের মধ্যে একটি ফ্যাশন শো করবে, খুবই সুন্দর। জেকে ফ্যাশনের ড্রেসগুলো শোকেস করবে, পার্ল কিংডমের জুয়েলারিগুলো শোকেস করবে, বিউটিফুল মেকআপ যারা যারা কষ্ট করে মেকআপ আর্টিস্টরা মেকআপ করেছেন তাদেরকে শোকেসিং করবে। আমি এখনই শুরু করতে যাচ্ছি। ওকে, চলো আমরা শুরু করি। ভাই পানি লাগবো? ছবি তোলার এনাফ টাইম পাবে। আমরা কিন্তু এখান থেকে উপরে গিয়ে আমাদের এক্সিকিউটিভ লাউঞ্জ যেটা আছে সেটা কিন্তু লঞ্চ করবো ওদের মাধ্যমে। ফারিয়া আর নিশু ভাই কিন্তু লঞ্চ করবে, সো উই হ্যাভ এনাফ টাইম। আমার ইচ্ছে করতেছে তাও পাওয়ার লেন্স করছি ফটো দেখাচ্ছি ওকে, সো আমি আবার একটু বলতে চাচ্ছি যে আমাদের বিউটিফুল মডেলস গুলো এখনই চলে আসবে শোকেসিং জেকে ফরেন ব্র্যান্ড এন্ড জুয়েলারি বাই হচ্ছে ওকে জুয়েলারি বাই পার্ল কিংডম এবং আমাদের কোরিওগ্রাফ বাই রাতুল ভাইয়া। কিছু বলবে? তুমি বলতে চাও? কিছু বলতে চাও? আয়ুষা কিছু বলতে চাও? বলো বলো। She wants to say something but she is on the other hand shy. বলো একটু বলো। বাচ্চাটাকে জুম করে নেয়। হ্যাঁ, এবং এই অ্যাঙ্গেলটা হ্যাঁ এই শরণ, তুমি কি আছো?
জন্য 15 দিনের কথা মনে করে স্কুলের মধ্যে পানিশমেন্ট পেলে যেভাবে নীল ডাউন করে থাকি সেভাবে ভাইয়া প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি ভাইয়া একটু নীল ডাউন সম্ভব না ভাইয়া বসে যান যারা ক্যামেরা ছাড়া যারা মোবাইল নিয়ে বসে নুসরাত ফারিয়া আপু বলতে পারছি না একটু আগে প্ল্যান করেছিলে তুমি আপু বলবে এবং হ্যাঁ আচ্ছা ভাইয়া তো আছে ভাইয়ার সাথে আচ্ছা ভাইয়ার সাথে তো উনি পাগল ছিলেন আপনি কথা বলবেন হ্যাঁ ভাইয়াকে তো অবশ্যই ভাইয়ার থেকেও শুনবো বাট আগে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই সেটা হচ্ছে আজকে আমাদের মাঝে আছে আপনার নিশো ভাইয়া এবং নুসরাত ফারিয়া সবাই ওদের জন্য একটা করতালি চাই একটা জোরে করতালি হবে জোরে করতে হবে আমরা প্রোগ্রামটা শুরু করছি বিকজ এখানকার পর আমরা লাউঞ্জেও যাব ঠিক আছে তো আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে ওকে ঠিক আছে শুরু করছি তাহলে ঠিক আছে তো আমাদের সাথে আছে আপনার নিশো ভাইয়া আপনার ক্যামেরাটা নিয়ে আরেকটু ডাউন হয়ে যান ফ্রেমের না না আরেকটু সামনে লেভেল আছে আমাদের লেভেল আছে আরেকটু পিছনে চলে আসেন ফারিয়ার তো ফ্যান সবাই জানি দেখছি ফারিয়া আমাদের সবসময় প্রমোট করে থাকি আজকে আপনি আসলেন ভেরি থ্যাঙ্কস টু যে আমাদের জেকে ফাইনাল জোনে এসছেন আমার কাছে এত রিকোয়েস্ট আসছে সকালবেলা নর্মালি ফারিয়ার জন্য সব ফোন আসে ফারিয়া আপু কখন এটা সারা বছর আমার আর মারিয়া দেখতে হয় যে ফারিয়া আপু কখন থাকবে আর ছবি তুলবো তা আমরা এটা এড়িয়েই যাই যে নাই ইনফ্যাক্ট ওকে মাস্ক করে এসেছি গত দুদিন ধরে আমার আর মারিয়া যেটা ফেস করতে হচ্ছে আমার থ্রু মাই পেজ অ্যান্ড আদার থিংস যেটা হচ্ছে যে ভাইয়া নিশো ভাইকে আসবেন হ্যাঁ নিশো ভাইকে আসবেন ভাইয়া নিশো ভাইকে আসবেন আমি লিটারেলি যেহেতু আমার কোভিড সিচুয়েশনে আমার প্লেসটা শর্ট আমি দিতে পারছি না তো মোস্ট অফ দ্য মানুষকে আমার বলতে হচ্ছে যে ভাইয়া আসবে অনলি ফর ইনভাইটেড গেস্ট কারণ আমি ওরকম করে ওপেন করে আমি পারছিলাম না আজকের এই জায়গাটাতে এই আমার যেটা পরের টিম আসছে নেক্সট আমরা কোথাও বড় কোনো জায়গায় জেকের পক্ষ থেকে এইসব ভাইকে এবং পারে তোমরা যদি মিলে একটা কোথাও বড় কিছু করা যায় আরও বড় করে কিছু আই হোপ ইট উইল বি ভেরি কনভেনিয়েন্ট ফর আওয়ার ক্লায়েন্টস আওয়ার ফ্যান্স আওয়ার ইয়োর ফ্যান্স ইয়োর ফলোয়ার্স কারণ এতটুকু ছোট জায়গায় আসলে কাউকেই না আমরা হয়তো মন ভরাতে পারছি না এই যে গানটা এসছে বেসিক্যালি ইট ওয়াজ এ রিকোয়েস্ট যে প্লিজ নিশো ভাই আসলে ওই গানটা দিবেন তো এটা বা ওই গানটার মধ্যে ফ্যান আপনার জোর যে না বলে ভাইয়া আসলে এই গানটা দিবেন ফ্যানদের জন্য So very thank you guys. Faria, thank you very much. Faria is to as a owner, as our bhai, সবসময় ও আমাকে জোয়াতে helping hand থাকে. Thanks to her as like my sister. তারপর বড় তো টাইম ক্যাজুয়ালি আমাদেরকে একটু সময় দিল এটার জন্য ভেরি থ্যাঙ্কস টু আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সেটা ফারিয়াও বলবে আমি অ্যাজ এ ব্রাদার আমি বলি আপনারা তো সবাই জানেন হয়েছে বা হবে 7 তারিখে ফারিয়ার একটা সংস আর নেক্সট ইয়ার গান আছে ওর যে সোলো সং যেটা হাবিবি একটা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন হাবিবি একটা এখানে খুব সুন্দর ব্যানার লাগানো আছে ফটো বুথ লাগানো আছে বিকজ অফ ওর নেক্সট যে গানটা আছে সেই গানটা লঞ্চ হবে সো আমি আজকে জেকে ফ্রন্ট বেঞ্চের এই প্রোগ্রামটার মাধ্যমে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই আপনারা আশা করি আমি জানি এখানে ফারিয়ার অনেক ইয়ং এজ অনেক করছি মাকে বলবো যাইতে মা যান জন ভাই একটা সিপ নেন তো হ্যাঁ কারের আচ্ছা ফ্রেন্ডটা চলো যাচ্ছি স্ট্যান্ড বাই ক্যামেরা স্যার রেডি রোল ক্যামেরা 3, 2, 1, 0 অ্যাকশন পড়ায় মনোযোগী পড়ালেখা করতেছি এবার তাকাবো রোমান্টিক Okay, ready?
যাচ্ছে স্ট্যান্ড বাই ক্যামেরা অ্যাকশনেই হচ্ছে লেখাপড়ায় মনোযোগ দেন টয় আপু তাকাবো তারপরে জোবান ভাই তাকাবো জোবান ভাই তাকালে টয় আপু খাতায় মনোযোগ হবো ক্যামেরা 3 2 1 0 অ্যাকশন স্যার একটু বেশি হাসি হয়ে যাচ্ছে কারেক্ট না না সিরিয়াস না মানে একটু রোমান্টিক চাচ্ছি আর কি হ্যাঁ পড়াচ্ছি 3 2 1 0 অ্যাকশন এই কই সরি সরি কাট কাট কারেক্ট নর্মাল ফ্রেন্ড স্যার আপনাকে কল হ্যাঁ নিজে গেছে না কে জানে আমার বলবো বড় লেগে বলছো আসছে ঢুকছে ঢুকো 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 না টাইমিংটা ঠিক ছিল না ও ঢুকবে ওই বলেই তুমি অলরেডি দাঁড়াবে কিন্তু একটু ক্লোজ হও একটু কাছাকাছি আসো ফ্রেন্ডের জন্য আরো কাছে আসো ব্লগটা দেখেন হ্যাঁ এই বলা আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও একবার একটু জড়াই নেই মিনিট খানে একটু কন্টিনিউ অসম্ভব এটা কিন্তু ওকে ওকে আসি ওকে ওকে বসি বসি হ্যাঁ ওকে যাই রোলিং 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 অ্যাকশন সানিয়া আসো ডিমান্ড ধাক্কাধাক্কি করো ধাক্কাধাক্কি করো ধাক্কা দিয়ে বের হয়ে যাও ধাক্কা দিয়ে বের হয়ে যাও আরে ফটো তো আমি কানতে আমার আরে বের হয়ে গেলেই হয়ে যেত বের হয়ে গেলেই হয়ে যেত লালপুরে বইয়ের বন্ধুরা হ্যাঁ না এর কাছে একটা বইটা ওখানে বের বা ওই আর যেখানে মানে যারা বলতে কি আপনি এটা শুধুমাত্র রাজনীতি সবাই সরে যাও এবার সবাই চলে যাও এসে কাছে অরিজিনাল লোক
বস বললে